এক্সেল বের করব আমি। এক্সেল তো বের করা জানেন নাকি? এটা আমার মাইক্রোসফট এক্সেল কত ভার্সন? 2019। আপনি যে এক্সেলটা ব্যবহার করতেছেন কিংবা ওয়ার্ডটা ব্যবহার করতেছেন, পাওয়ার পয়েন্টটা ব্যবহার করতেছেন, এটা কত ভার্সনের এটা আপনাকে জানতে হবে। এটা 2019 ভার্সনের। 2021 ভার্সন অনেক পিসিতে থাকে মনে হয়, এখানে নাই। তো ওইটার উপরটা সাদা। হুম, এটা দেখলে বোঝা যাবে। এটা এটা নীল দেখা যাচ্ছে না, সবুজ দেখা যাচ্ছে না উপরটা। তো যেটা হচ্ছে 2021 ভার্সন, ওটা এটার থেকে একটু আপডেট, সাদা হয়ে যায় সম্পূর্ণটাই, এই অপশনগুলো পর্যন্ত সাদা। তো এক্সেল আমার বের হয়ে গেছে। এক্সেলে এক্সেলে মূলত সর্বপ্রথম কাজ হবে আমার হচ্ছে ফাইল সেভ করা, তাই না? এক্সেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ফাইলটাকে সেভ করা। তো ফাইলটাকে সেভ করতে হবে আমাকে কীভাবে? আমরা ওয়ার্ডে ফাইল সেভ করাটা দেখছিলাম। এখান থেকে ফাইলে আসে, তারপর এখান থেকে সেভ এস, তারপর ব্রাউজারের মধ্যে একটা ক্লিক করতে হবে। তারপর আমি এটাকে কোন জায়গায় রাখতে চাচ্ছি। আমি যদি এই অবস্থায় এখানে সেভে ক্লিক করি, এটা কোথায় যাবে আমার বলতে পারবেন? হুম, সেভে ক্লিক করলে কোথায় যাবে? লোকাল ডিস্ক সিতে যাবে এটা আমার। তারপর হচ্ছে এই যে লোকাল ডিস্ক সিতে যেটার ইউজার করা আছে আমার সি ড্রাইভ, যেটা ওইটার মধ্যে যাবে। তো এটা সি ড্রাইভে কখনোই রাখবো না আমরা। আমরা এটাকে ডেস্কটপ অথবা ডকুমেন্ট কিংবা ডাউনলোড অথবা দিস পিসি থেকে আসে যে কোনো একটা ড্রাইভের মধ্যে রাখতে পারি এটাকে। এই যে দুইটা ড্রাইভ দেখা যাচ্ছে না, অবশ্যই ডি ড্রাইভে রাখবো অথবা ই ড্রাইভ, এফ ড্রাইভ, যার যেটা আছে। তবে লোকাল ডিস্ক সিতে কখনোই রাখবো না, কারণ লোকাল ডিস্ক সি হচ্ছে আমার উইন্ডোজের প্রোগ্রামগুলো আছে এই জায়গায়। তো এটাকে বাদ দিয়ে আমরা এই জায়গায় রাখবো। আর নয়তো এই যে ডেস্কটপ আছে, ডকুমেন্ট আছে, ডাউনলোড, যে কোনো একটা জায়গায়। আমি যদি চাই যে এখানে ডকুমেন্টে রাখবো, তাহলে ডকুমেন্টে একটা ক্লিক করলাম। এখন ডকুমেন্টে যে ক্লিক করছি, এরকম অবস্থায় আমি উপর থেকে দেখলেও বুঝতে পারি যে এটা কোন জায়গায় যাচ্ছে। এই যে দেখেন এখানে দিস পিসি থেকে ডকুমেন্টে যাবে এটা। তাহলে আমি যদি এটা সেভ করি এই অবস্থায়, তাহলে আমার প্রথমে এটা কোথায় যাবে? দিস পিসিতে যাইতে হবে, তারপর ডকুমেন্টে যায়, তারপর আমি এটাকে খুঁজে বের করতে পারবো। তো আমি এখান থেকে এখানে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে। অ্যাবাউট ক্রিয়েটিভ আইটি আছে, অ্যাডোবি আছে, ক্লাস 1, ক্রিয়েটিভ আইটি, পিজি, অনেকগুলো ফোল্ডার আছে এই জায়গায়। তো এরকম ফোল্ডার যদি আমার আগে থেকে কোনো ক্রিয়েট করা থাকে, তাহলে আমি ওই ফোল্ডারের উপর একটা ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করবো। আর যদি ফোল্ডার ক্রিয়েট করা না থাকে, তাহলে আমি এটা কী করবো? আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো। আমরা ফোল্ডার ক্রিয়েট করা দেখছিলাম না এর আগে, কীভাবে করছিলাম ফোল্ডার ক্রিয়েট। রাইট বাটনটা চাপে, তারপর এখান থেকে নিউ থেকে, তারপর হচ্ছে আমার ফোল্ডারে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি কিবোর্ড থেকে, কন্ট্রোল শিফট এন দিলাম। আমি এখান থেকে কী নাম দেওয়া যায়? আমি যে কোনো একটা ফোল্ডারের নাম দিলাম। আমি এখান থেকে এক্সেলের নামটাই দেই, এক্সেল। এখানে যেহেতু ফাইল নাম হচ্ছে বুক 1, আমি বুক 1, এক্সেল বুক 1 নামে এটাকে সেভ করতে যাচ্ছি। তো এতটুকু আমার কাজ শেষ। এখান থেকে ওপেনে ক্লিক আছে, ওপেন মানে কি এই ফাইলটা আমার সিলেক্ট হয়ে যাবে এখানে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম, এই ফাইলটা কী হয়েছে? আমার সিলেক্ট হয়ে গেছে না? সিলেক্ট হয়ে গেছে এটা। এখন কোনো কিছু ওপেন করার সময় আমরা কিন্তু ওই ফাইলটার উপরে ক্লিক করি দুইটা। তো একটা ক্লিক কিন্তু হয়ে আছে আমার এখানে ওপেনে। যদি আরেকটা ক্লিক করি তাহলে কী হবে? এর ভিতরে চলে যাবে এটা। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলে আমার এটার ভিতরে চলে যাবে। আর এই যে এক্সেল ফাইলটা যে নিচে দেখা যাচ্ছে, এইটার যে ফাইলটা আছে আমার, সেভ হবে কোন নামে? বুক 1 নামে। আমি চাইলে এটাকে নামটা চেঞ্জ করতে পারি। আমি যদি এক্সেলে কোনো একটা ধরেন যে কোনো স্যালারি শিট তৈরি করি, তাহলে আমি স্যালারি শিট নাম দিতে পারি এক্সেলের এখানে বুক 1-এর জায়গায়। যে কোনো একটা নাম আমি ব্যবহার করতে পারি। তো এখানে অটোমেটিক এটা বুক 1 ধরে নিছে। তো তারপর হচ্ছে এখানে সেভ এস টাইপ যে আছে, এটা যে আমার সেভ হবে, এটা কীভাবে সেভ হবে? এটা এক্সেল ওয়ার্ড বুকে সেভ হবে। আমরা এমএস ওয়ার্ডের মধ্যে যে ফাইলটাকে সেভ করতাম, ওইটা কোন ফাইলে হতো? ওয়ার্ড ডকুমেন্ট চাইলে আমরা পিডিএফও করে নিতে পারতাম এটাকে। তো এক্সেল ওয়ার্কবুক আমার হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এখানেও সেম কাজটাই করতে পারবো। আমি চাইলে এটাকে পিডিএফও করতে পারবো। আমি এখান থেকে আসে, এই যে পিডিএফ উপরে আছে একটা পিডিএফ, এই যে নিচের দিকে পিডিএফ অপশন আছে একটা। যদি পিডিএফ চাই তাহলে এখান থেকে পিডিএফে ক্লিক করে সেভ করলে আমার সেভ হয়ে যাবে পিডিএফ ফাইলে। তো আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমি এটাকে এক্সেল ওয়ার্কবুকে রাখতেছি। তো আমি এই নামটাকে একই রাখলাম এখানে। আমি এখান থেকে এখন সেভে ক্লিক করলে আমার দিস পিসিতে পাবো। তারপর ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে এক্সেল বুক 1 ফোল্ডারের মধ্যে আমার এক্সেল ফাইলটাকে পাবো, যেটাকে আমি সেভ করবো এখন। আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এটা ভিতরে চলে গেছে না? ওই ফাইলের ভিতরে চলে গেছে। বর্তমান ফাইলটা ফাঁকা। এই যে সেভ করতেছি, এই ফাইলটাই ঢুকে যাবে এই জায়গার মধ্যে, ফাঁকাটার মধ্যে।
তাহলে আমাকে এখানে সেভে ক্লিক করতে হবে। এটা কী হয়ে গেছে, সেভ হয়ে গেছে না, সেভ হয়ে গেছে। এখন এই সেভ করার কারণটা কি, কোনো কারণে আমি যে জায়গা পর্যন্ত লেখাটাকে স্টপ করছি কিংবা আমার পিসি বন্ধ হয়ে গেছে, আমি যেন পরবর্তী থেকে ওই সেভ হওয়া ফাইলটা ওইখান থেকে শুরু করতে পারি কাজটা। তো ধরে নিলাম যে আমার তো এখন সেভ হয়ে গেছে, আর যদি সেভ না করতাম, আমি পুরো ডকুমেন্ট এখান থেকে একটা তৈরি করছি, করার পর এটাকে আমি বন্ধ করে দিছি বা কাটে গেছে এটা, তখন পরবর্তীতে আমি খুঁজে পাবো না এটা। তখন আমি এই যে এতক্ষণ থেকে সময় নষ্ট করে লিখলাম, এটা তৈরি করলাম, আমার তো সময়টাই নষ্ট। তার জন্য আমরা এটাকে সেভ করে রাখবো। প্রথম কাজ হচ্ছে আমার ফাইলটাকে সেভ করা, এটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো কিছু হতে পারে। এখন আমি যদি এখানে ক্রস করি, এটা আমরা প্রথমে কোথা থেকে বের করছিলাম, উইন্ডোজ বাটন থেকে এক্সেল বের করছিলাম এখান থেকে। তো আমরা এখন এটাকে কোথা থেকে বের করতে পারি, এই ফাইলটা আমার কোথায় সেভ হয়ে গেছে, আমি এটাকে ক্রস করে দিলাম। এই যে দিস পিসিতে যাব, দিস পিসি থেকে যাওয়ার পরে আমার এটা ডকুমেন্ট নামের একটা ফাইল ছিল আমার, এই যে ডকুমেন্ট এই জায়গায় না, এই যে ডকুমেন্টের এখানে কী নাম ছিল আমার, এটা এক্সেল বুক 1, এই যে তৈরি হয়ে গেছে না ফাইলটা, এটার মধ্যে কিন্তু চলে গেছে। তো আপনাদের অনেক সময় কম্পিউটারের মধ্যে এই ফাইলগুলো নিচের দিকে লাইন আকারে থাকতে পারে, লিস্টের মতো। তো আমার এখানে এই যে একটার পর একটা পাশাপাশি হয়ে আছে না, এটা নিয়ে আপনারা একদিন দেখছিলেন মনে হয়, যে ভিউতে ক্লিক করলে আমার এখানে আইকনগুলো কীভাবে আমি চাচ্ছি, এই যে লিস্ট আকারে। আপনাদের অনেকের কম্পিউটারে এটা থাকতে পারে। তো আমি এখান থেকে লার্জ আইকন করে দিছি, মানে বড় করে আইকনগুলো থাকবে এইটাই। তো আমি যদি লিস্টের মতো করে দিতে যাই, লিস্টের মতোই থাকবে সবগুলাই। তো আমি এখান থেকে এইভাবে দিয়ে রাখছি এটা। এখান থেকে দেওয়ার সুবিধাটা হচ্ছে কি, ফাইলটার ভিতরে দেখা যায় যে কী আছে বাইরে থেকে। এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে না, ভিতরে এক্সেল ফাইল, এটার মধ্যে ওয়ার্ড ফাইল আছে। তো আমি এখান থেকে দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করার পরে দেখেন আমার এখানে বুক 1 যে ফাইলটা ছিল এটা বের হয়ে আসছে। তো আমি চাইলে এখান থেকে ওইটাকে রিনেম করতে পারি। এটার মধ্যে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পরে রিনেম একটা অপশন আসবে আমার, রিনেমে ক্লিক করলে এটা আমি বুক 1 থেকে চেঞ্জ করতে পারি। তো এটা যেহেতু আমি এখান থেকে পাইলাম, আমি এটা এখন ওপেন করব। ওপেন কীভাবে করবো, দুইটা ক্লিক করতে হবে 1 সেকেন্ডে। ওপেন হচ্ছে এটা, এই যে এই ফাইলটাই আমার ওপেন হয়ে গেছে। তো এটা পুরাটা একটা এক্সেল শিট। তো এক্সেল শিটের উপরে দেখেন প্রথমে ফাইল গেল, আমার ফাইলে কী করলাম, সেভ করলাম এটা। তারপর এখান থেকে আমি কোনো কিছু যদি লিখি, লিখার পরে ধরেন যে আমি এখান থেকে একটা শব্দ লিখছি, এস লিখছি এই জায়গা থেকে, এই যে এসটা লিখলাম, আমি যদি এখন এক্সেল ফাইলটাকে বন্ধ করে দিই, তাহলে আমার কতটুকু লেখা থাকবে এখানে, কোনো লেখা কি থাকবে? হ্যাঁ, কোনো লেখা থাকবে না। আমরা এমএস ওয়ার্ডে দেখছিলাম না, কারণ আমি এইটাকে ফাইলটাকেই সেভ করছি, ফাইলটাই থাকবে। আমি যেখানে ক্রস করি এখানে সেভ আর ডোন্ট সেভ একটা অপশন আসবে আমার, এই যে এটা যদি আমি সেভ করি তাহলে আমার কি থাকবে, এই যে ফাইলটাও থাকবে, এস লেখাটাও থাকবে। এই বিষয়টা এখানে দেওয়া আছে, এই যে সেভ এবং সেভ অ্যাস দুইটার মধ্যে পার্থক্য এটাই। আমি এই যে লেখাটা লিখলাম, এটা তো আমার এক্সেল ফাঁকা ফাইলটার মধ্যেই লেখাটা হয়ে গেছে। আমি যখন কন্ট্রোল এস চাপ দিই, তাহলে এই লেখাটা এখানে আপডেট হয়ে গেল। তাহলে আমার ফাইলটাকে ক্রস করার পরেও আমি শুধুমাত্র এস লেখাটাকেই পাবো। তো যে কোনো ডকুমেন্টে লেখার কিছুক্ষণ পরপর আমরা কন্ট্রোল এস চাপবো। তারপর হচ্ছে আমাদের এখানে এটা এস লিখলাম, তো কন্ট্রোল এস ব্যবহার করলাম, আমি কন্ট্রোল এস এই যে ব্যবহার করলাম। এখন যদি ক্রস করি এখান থেকে, তাহলে আমার কতটুকু থাকবে, কন্ট্রোল এস করার পর আমার ফাইলটাও থাকবে, আবার ফাইলের মধ্যে যে লেখাটা ছিল ওইটাও থাকবে। ওপেন হচ্ছে এটা, এই যে ওপেন হচ্ছে আমার, এই যে এস লেখাটাই চলে আসছে। এখন আমি এক্সেল শিটটা সম্পর্কে একটু বলি, এটাকে সরাই দিই এখান থেকে। এখন আমি লেখাটাকে রিমুভ করছি, আমি যদি ক্রস করি তারপর যদি সেভ করে দিই, তাহলে ফাঁকাটাই থাকবে আমার। ডোন্ট সেভ করলে ওই এসটা আরেকবার চলে আসবে এই জায়গায়। আমরা জুম ইন জুম আউট করা দেখছিলাম না ওয়ার্ডে, এখানেও কিন্তু আমার একই নিয়মে আছে। ওই যে আমি জুম ইন জুম আউট করতেছি, কন্ট্রোল চাপে ধরে মাউসের স্ক্রল হুইলটাকে সামনের দিকে এবং পিছনের দিকে করলে এটা আমার ছোটো বড় হয়। অবশ্যই কন্ট্রোলটা চাপে ধরতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকেও বাড়াইতে পারি এটাকে। তো আমরা মেনলি এটাকে 100%-এর মধ্যে রাখার চেষ্টা করব, তাহলে আমার একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়। এখান থেকে আমি লিখে দিব 100%। পার্সেন্ট দেওয়ার দরকার নেই, 100 লিখছি, তারপরে অটোমেটিক পার্সেন্ট আমি এখান থেকে এন্টার করলাম, এন্টার করছি, আমার হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে আমার এটার মধ্যে ইনসার্ট আছে। ইনসার্টের মধ্যে আমরা কী কী করছিলাম, কোনো কিছুকে ইনসার্ট করা, তাই না, টেবিল ইনসার্ট করা, পিকচার ইনসার্ট করা, এগুলো ওয়ার্ডের মধ্যে দেখছিলাম। তো ওয়ার্ডটা ভালো করে বুঝতে পারলে আমার এক্সেলটাও ভালো করে বোঝা যাবে, এর সাথে সাথে আমার পাওয়ার পয়েন্টটাও ভালো করে বোঝা যাবে। কারণ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট মূলত কাছাকাছি অনেকটাই একই।
তো এখান থেকে কিছু শুধু আলাদা আলাদা আসছে, চারটা আমার আলাদা আসছে। এই যে এই পাশেরগুলো ফিল্টারগুলো, লিঙ্কগুলো, টেক্সট, এগুলো একটু আলাদা আসছে। এই টেক্সট মানে টেক্সট বক্স, ওয়ার্ডের মধ্যে যেটা ছিল। তারপর হচ্ছে এখানে হোমের মধ্যে আমাদের যা ছিল ওয়ার্ডের মধ্যে তাই এখানে। এখানে ফন্ট স্টাইল আছে অনেকগুলা। তারপর হচ্ছে ফন্ট সাইজ, এটা মনে আছে আপনাদের, এটা করলে কি হয়, হ্যাঁ বড় হবে এটা, তারপর এটা করলে ছোট হবে। বোল্ড ইটালিক আন্ডারলাইন, তারপর এই জায়গায় আমার এটা কি মার্জিন, মার্জিন বলতে কি বর্ডার যেটাকে বলি। এটা হচ্ছে আমার হাইলাইট কালারের মতো ফিল কালার, এটা টেক্সট কালার। আর আমরা অ্যালাইনমেন্ট দেখছিলাম ওয়ার্ডের মধ্যে তিনটা, ওই যে চারটা দেখছিলাম, অ্যালাইনমেন্ট লেফট রাইট, একটা সেন্টার, একটা জাস্টিফাই। আর এই জায়গায় আমরা অ্যালাইনমেন্ট টপ বটম মিডিল উপরে একসাথে পাইছি। ওয়ার্ডের মধ্যেও করা যায় এগুলা, শুধু এই জায়গায় পাইছি এটা। আর এখানে নতুন অ্যালাইনমেন্টের জায়গায় আরেকটা অপশন হয়েছে, চলে আসছে মার্চেন্ট সেন্টার, যেটা এই মার্চেন্ট সেন্টারের কাজটা আমরা দেখবো একটু পরে। তো হোম, ইনসার্ট, লেআউট সবগুলোই আমার দেখতে হবে। সর্বপ্রথম আমাদের বিষয় হচ্ছে লেআউটটাকে ঠিক রাখা, লেআউটের মধ্যে পেজটার মাপ কীরকম আসবে এগুলা। তো হোমের মধ্যে আসলাম, এখন আমার এই জায়গায় এক্সেল শিট দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো কি দেখা যাচ্ছে, এগুলা বলতে পারবেন এগুলা অনেকগুলো কি দেখা যাচ্ছে? এগুলোকে সেল বলা হয়। এই প্রত্যেকটা সেল কি মার্জিন করা, তাই না? মার্জিন করা, তাই না? এগুলা আসলে মার্জিন করা কিন্তু নাই এটা। তো এটা, হ্যাঁ এক্সেল শিটটাই এমন। এটা মার্জিনটা করা আছে কেন? কারণ আমরা যখন এক্সেল শিটে কোনো কিছু কাজ করি, মূলত এক্সেল শিটে আমরা কোনো হিসাব নিকাশ এইসবের কাজগুলোই বেশি করি। কোনো ডাটা এন্ট্রি করি, কোনো ডাটা এখান থেকে সংরক্ষণ করার জন্য এটাকে এক্সেল ফাইলে তুলতে পারি। তো সব কিছু এক্সেলেই করা হয় এখানে। তো আমরা যখন কাজগুলো করি, আমাদের কাজটা যেন সুন্দরভাবে বুঝতে পারি যে কোন দিকে কীভাবে কোথায় কোন লেখাগুলো যাচ্ছে, তার জন্য এই মার্জিনটা করা হয়েছে এই জায়গায়। তো মূলত এখানে মার্জিন কোনো কিছুই নাই, এটা ফাঁকা একটা পেজ। আর এখানে আমাদের প্রত্যেকটাকে সেল বলা হয় একটা করে, এটা একটা সেল, এটা একটা সেল। এক্সেলে মূলত এই সেলগুলো ধরেই কাজ করা হয়। এক্সেলে এই প্রত্যেকটা সেলের মধ্যে আমার ফর্মুলা দেওয়া হয়। যদি আমি ফর্মুলা না দিই, এক্সেল শিটে আমি কাজ করতে পারবো না। এক্সেল শিটে আমি যদি বিশেষ করে কোনো ক্যালকুলেশন করতে যাই, যোগ বিয়োগ গুণ ভাগ কিংবা অ্যাভারেজ, তারপর হচ্ছে কোনো কিছু করতে চাই এই ধরনের কাজ, সেক্ষেত্রে আমাকে ফর্মুলা ব্যবহার করতে হবে। তারপর টাইম, ডেট, তারপর হচ্ছে সপ্তাহের 7টা দিনের নাম, এগুলো যদি আমি একটা ফর্মুলা দিয়ে লিখি, অটোমেটিক এগুলো নিয়ে কাজ করতে পারবো। তো এগুলো আমি দেখাবো আপনাদের। এখন যদিও মাথার মধ্যে কিছু ঢুকবে না এগুলা ফর্মুলা যে আসলে কী জিনিস। তো এইখান থেকে মূলত আমাদের টার্গেট হচ্ছে যে এক্সেলের প্রত্যেকটা সেলকে ধরে আমি কাজ করব। এখানে সেলের কিন্তু আলাদা আলাদা লোকেশন আছে আমার, যে আমি এটার মধ্যে ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করলাম, প্রত্যেকটা সেলকে কীভাবে কাজ করব, এই সেলগুলোর নাম্বার আছে আমার। তার উপরে এই যে এখানে একটা সেলের বক্স আছে, এই বক্সের মধ্যে দেখা যায় আমার এইদিকে যেটা গেছে এটাকে কি বলা হয়, রো বলা হয়। আবার এদিকে যেটা আসছে এটাকে বলা হয় কলাম। তাহলে রো কলাম তো ক্লিয়ার নাকি? এই প্রত্যেকটা কলামের রোগুলার নাম্বার দেওয়া আছে এবং সেলের নাম দেওয়া আছে। এই সেলটার নাম কি বলেন তো? হ্যাঁ, A1 এটা সেলের নাম। এবং এই যে সেলটা আছে এটা সম্পূর্ণটাই এ সেল বলা হয়। এবং শুধুমাত্র রোয়ের নাম্বারটা আলাদা থাকতে পারে। আমি এখানে ক্লিক করলে এটাকে বলা হবে A1, এটাতে ক্লিক করলেও A6 থাকবে। অর্থাৎ এই যে এর নিচে যতগুলো আছে এই পুরাটাই হচ্ছে এ কলাম, এটা হচ্ছে বি কলাম, এটা সি কলাম, এটা ডি কলাম। তাহলে আমার হিসাবটা এইভাবে হয় যে আমি যদি কোনো সংখ্যাকে এখানে লিখি আর যদি ফর্মুলা ব্যবহার করি, আর ধরেন যে আমি এখানে 5 লিখলাম আর এই জায়গায় 5 লিখলাম, এটা আমি এখন যোগ করব, 5 যোগ 5। আমরা ক্যালকুলেটারে 5 যোগ 5 লিখি, খাতা কলমেও 5 যোগ 5 লিখি, কিন্তু এক্সেলে আমাদের 5 যোগ 5 হয় না, এখানে ফর্মুলা দিতে হয়। আর যে ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব ওইটা হচ্ছে এই ফর্মুলা বারে দেখা যায়, উপরে এটা ফর্মুলা বার বলা হয়। তো এখানে যোগ করার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটাকে ধরেই আমাকে যোগ করতে হবে। আমি যদি যোগ করতে চাই তাহলে আমাকে ইকুয়াল ব্যবহার করতে হবে, ইকুয়াল সাম। ইকুয়াল সাম একটা ফাংশন, নিচে অনেকগুলো ফাংশন আছে না যোগের জন্য, ইকুয়াল সাম। তারপর দেখেন নিচে অনেকগুলো ফাংশন আছে, এগুলো বিভিন্ন প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য। আমাদের শুধুমাত্র যোগের জন্য ইকুয়াল সাম ব্যবহার করতে হবে আর একটা ব্র্যাকেট। তো আমরা এখানে 5 যোগ 5 যে লিখছি, এই 5টা কোন কলামের মধ্যে কত নাম্বার রয়ে আছে বলেন তো? এই যে প্রথমটা, আচ্ছা এটা সি কলামের 5 নম্বর। তাহলে আমাকে এখানে লিখতে হবে সি কলামের 5 নম্বর। যখনই C5 লিখছি, একটা কালার হয়ে গেছে না আমার C5 লেখাটা? আচ্ছা আমি এটাকে একটু ব্যাক স্পেস দিলাম, দেখেন তো সিটার কালারটা কি আমার দূর থেকে কি দেখা যায়? আচ্ছা একটু দাঁড়ান,
আচ্ছা, ইকুয়াল সাম ব্যবহার করলাম, একটা ব্র্যাকেট। এখন আমার এই যে 5টা আছে, এখন কি দেখা যায় স্পষ্ট? আচ্ছা, এইটা 5 হচ্ছে আমার কোন জায়গায় আছে? সি কলামের 5 নাম্বার রোয়ে। তাহলে এইটার নাম হচ্ছে C5। আমি এখান থেকে সি লিখলাম। দেখেন তো সি লেখাটা কি আমার কালার হয়েছে কোনো? সি কিন্তু, সি কেন কালার হয় নাই? কারণ এটা C1 হইতে পারতো, 2 হইতে পারতো, 3 হইতে পারতো, 4 হইতে পারতো, 5ও হইতে পারতো, 6ও হইতে পারতো। তো আমি তো কোনো নির্দিষ্টভাবে কোনো কলামের নাম্বার দিইনি এই জায়গায়, তার জন্য এটা আমার সিলেক্ট হয় নাই। তো আমি এখান থেকে, যেহেতু এই যে 5 নাম্বারের মধ্যে আছে, আমি এখান থেকে এই 5টাকে লিখবো, বুঝাই দিলাম যে এটা সি কলামের এই যে 5 নাম্বারের মধ্যে আছে। তো যখনই 5 লিখবো, অটোমেটিক এটা আমার একটা কালার হয়ে যাবে, C5। এই দেখেন সিলেক্ট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো নিয়ম আছে, আমি এক এক করে যাচ্ছি। এখন আমি যোগ করতে যাচ্ছি, C5 দিলাম। এখন এই যে 5টা আছে, এর সাথেই তো যোগ করবো এটাকে, তারপর তো আমার অ্যান্সারটা আসবে। এই 5টা কোন জায়গায় আছে? আমার D5 এর মধ্যে আছে। আমি এখান থেকে ডি লিখলাম, সরি যোগ দিতে হবে, এটা যোগ দিলাম D5, তাই না? ডি কলামের 5 নাম্বারে। এটা যদি 6 নাম্বারে থাকতো ওই 5টা, তাহলে আমি D6 লিখতাম। যদি একে থাকতো D1। তো D5 লিখলাম। এখন দেখেন দুইটাই দুই রকম কালার হয়ে গেছে। এখানে দুইটাই এইরকম কালার। আমি যদি এখানে 5টা লিখতাম, 5টা হয়তো 5 রকম কালার। তো ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তো ব্র্যাকেটটা ক্লোজ করার উদ্দেশ্য হচ্ছে, আমি এখানে 5+5 নিয়েছিলাম, এর বাইরে আর কোনো কিছু তো নাই, তাই না? তো আমি ব্র্যাকেটটা ক্লোজ করে বুঝিয়ে দিতে চাচ্ছি যে আমার ফর্মুলাটা আমি এতটুকু মধ্যেই করতে যাচ্ছি। তো সব কিছু যখন আমার কমপ্লিট, আমার মেইন ফর্মুলা হচ্ছে কোনটা? ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট C5 প্লাস D5। এটাই হচ্ছে আমার একটা ফর্মুলা। আমি তো চাইলে 5+5 10 লিখে দিতে পারতাম, দেইনি কিন্তু। তো ফর্মুলাটা আমি ব্যবহার করছি। এখন এখানে কিবোর্ড থেকে আমি এটাকে ইন্টার চাপবো। ইন্টারটাকে চাপলাম, 10 চলে আসছে না? এটা একটা ফর্মুলার কারণে হয়েছে। আমি এই জায়গায় ক্লিক করতেছি, এই D5 ধরে নিচ্ছে যে আমি একটা ফর্মুলা বারে 5 লিখে দিছি, কিন্তু এইখানে আমি ক্লিক করলে এখানেও C5 এর মধ্যেও 5 দেখা যাচ্ছে, কারণ এর মধ্যে কোনো ফর্মুলা নাই। কারণ এক্সেল এটাকে ফর্মুলা ধরে নেয়নি, কারণ এক্সেলের ফর্মুলার মধ্যে এটা পড়েনি, ও ওই জন্যই ধরেনি। আর ফর্মুলা হচ্ছে আমার এই যে এইটা, আমি যদি 10-এর জায়গায় ক্লিক করি, আমার এখানে কিন্তু 10 দেখাবে না, আমার ফর্মুলাটাই দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা কেন ব্যবহার করলাম? এখন আমরা এক্সেলে মূলত অনেক বড় বড় জটিল হিসাবগুলোই করতে পারি, যেগুলো ক্যালকুলেটারও সম্ভব না। ওই অসম্ভব হিসাবগুলো আমরা এক্সেলে করতে পারি। বিলিয়ন বিলিয়ন হিসাবও আমি এখান থেকে করতে পারি। এখন আমি যদি চাই যে কোনো সময় আমি 5-এর সাথে অন্য কোনো সংখ্যাকে যোগ করব, তো আমি আরেকবার কি করতে পারি? এটা নতুন করে 5-এর সাথে, ধরেন আমি 5-এর সাথে 100 যোগ করব, তাহলে 100 আর 5 কত হয়? 105 না? তো আমি কি করবো, যে এখানে 5, তারপর হচ্ছে 100 লিখলাম, তারপর ইকুয়াল সাম, তারপর হচ্ছে C6 যোগ D6 লিখে তারপর ইন্টার, 105 চলে আসতো। তো আমরা এই কাজটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি। আমি এখান থেকে 100 লিখে দিতে পারি। 100 লিখে দিলাম, দেওয়ার পরে আমার কিন্তু ফর্মুলা দেওয়াই আছে এটাতেই। তো আমি সেম কাজটা হয়তো নিচের ঘরটাতেই করতে পারতাম, তাই না? তো আমি অতটা না করে আমি এখান থেকে 100 করে আমি ইন্টারটা চাপ দিলাম। দেখেন তো চেঞ্জ হয়ে গেছে না? আমি এখান থেকে যদি 10 লিখে দিই, ইন্টার করবো, শুধু আমার সংখ্যাটা চেঞ্জ হবে। তো এইটার মধ্যে কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমরা যখন ক্যালকুলেটার হিসাব করি, তখন আমরা হিসাবগুলো সন্দেহ দূর করার জন্য আরেকবার কিন্তু গুনে দেখি যে হিসাবটা ঠিক আছে কিনা। তো এখানে কিন্তু অত গুণাগুনির কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট সংখ্যাটা লিখবো আর ইন্টারটা করে দেব। তো এটা হচ্ছে আমার এক্সেলের একটা ফর্মুলা। তো আমরা এক্সেলে যখন কোনো সেলের মধ্যে লিখবো, এখন আমার লিখে শেষ, আমরা এটাকে মানে ফাঁকা করতে যাচ্ছি। ফাঁকা করার জন্য কি করতে পারি? এটাকে সবগুলোকে যদি রাখতে না চাই, সবগুলোকে সিলেক্ট করবো, কিবোর্ড থেকে ডিলিট চাপবো, ব্যাক স্পেস চাপবো না। ব্যাক স্পেস চাপলে যাবে না, এটা ডিলিট করতে হবে। আচ্ছা, আমার এখানে তাহলে এটা গেল। এখানে এক্সেলে প্রত্যেকটা সেল ধরে ধরে কিন্তু আমার কাজ করতে হবে। এখানে কতগুলো সেল আছে আপনাদের কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এখানে মিলিয়ন দিয়েও শেষ করা যাবে না এটাকে, এখান থেকে শেষ করা যাবে না। এটা অনেকগুলো আছে আমার এক্সেল শিটের মধ্যে, একটার পর একটা আসতে থাকবে। 18,000 পর্যন্ত আসছিলেন, শেষ করছিলেন, শেষ হবে না, এটা আসতে থাকবে। একটা মোবাইলে গেম ছিল না, ক্যান্ডি ক্রাশ, ওই লেভেল কিন্তু শেষ হয় না, কিন্তু অনেকগুলো আছে। আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে ছোট করলাম। ছোট করলে দেখেন এখানে কতগুলো সেল, এতটাই ছোট হয়ে গেছে যে দেখা যাচ্ছে না, খালি চোখেও দেখা যাচ্ছে না, এতটাই ছোট হয়ে গেছে এটা। তো
ওইটা হচ্ছে একটা এক্সেল শিট। তো আমরা হচ্ছে এক্সেল শিটে মূলত আরেকটা কাজ করতে পারি। আমার এই যে উপরে ABCD ছিল না, ওগুলো কোথায় গেল বলেন তো? আপনাদেরও তো এমন হইতে পারে, হুট করে A কলাম B কলাম হারাইয়া যাইতে পারে, তখন কি করবেন? হ্যাঁ, 1 2 তো আমি আনতে পারবো, এই যে স্ক্রল করলেই আসবে, কিন্তু এখান থেকে D থেকে শুরু হয়েছে, আমার তো ABCD ছিল। বলেন তো, একটু ভাবে চিন্তে দেখেন যে এক্সেলটাতে কোন জায়গায় কি করলে আমার আসতে পারে এটা। এখান থেকে আমার এই যে এটা এখানে ক্লিক করলেও আসবে, আবার আমি এই যে লাইনটা আছে না আমার, এটাকে ধরলেও আমার কি হয়, এদিক সেদিক নড়ানড়ি করা যায়। হ্যাঁ, আমার হয়তো চাপ লাগে, একটু সাইডে চলে গেছে, এই যে অনেক সাইডে চলে আসলাম। এটা যত সামনের দিকে যাব এটা অত ছোট হবে স্কেলটা। তো এক্সেল শিটের মধ্যে আমার অনেকগুলো রো কলাম আছে, এই কলামগুলোকে ধরে আমরা কাজ করব। এখন আমরা এক্সেলে মূলত আরেকটা কাজ করতে পারি। আমরা মূলত হচ্ছে কোনো কিছু লেখার সময়, যেমন আমি একটা শিট যদি তৈরি করি, কোনো নামের শিট, আমরা হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়েও শুরু করতে পারি। এটা আমি এখান থেকে সিরিয়াল নাম্বার দিলাম। এখান থেকে ট্যাব ব্যবহার করলে কি হয়, আমার একটা সেল থেকে আরেকটা সেলে চলে যায়। ট্যাব ট্যাব বাটনটা ব্যবহার করলে আমার এক পাশ থেকে আরেক পাশে যায়। আপনি পানি খেলে খেতে পারেন, ফিল্টার আছে এখানে। তারপর হচ্ছে এখান থেকে নেম লিখলাম, তারপর হচ্ছে মোবাইল লিখি। আচ্ছা, এতটুকুই লিখলাম। এখন এই যে সিরিয়াল নাম্বার আছে, আমার তো এখানে সিরিয়াল নাম্বার একটা দেওয়াই আছে, তাই না? আমি তারপর একটা লিখলাম কেন, আমি এটা আমার দেওয়া ছিল এক্সেল শিটটা বোঝানোর জন্য। কিন্তু আমি যেটা শিট তৈরি করব এবং প্রিন্ট করব, ওই সময় কিন্তু এগুলো থাকবে না আমার। এই যে 1 2 এগুলো যে আসছে, এগুলো থাকবে না। আমাকে এটা করে নিতে হবে। আমি এখান থেকে দিলাম 1 2 4টা করে নিলাম। 4টা করার পরে আমি এখান থেকে নাম লিখব। একটু আগে দেখলাম যে মার্চেন্ট সেন্টারটা, মার্চেন্ট সেন্টারের কাজ কি, আমরা কোনো সেলের মধ্যে যখন কোনো অঙ্ক সংখ্যাকে লিখবো, কোনো ডিজিটকে লিখবো, ওই ডিজিটটা আমার অনেক বড় হতে পারে। তো এখন আমি যদি এখান থেকে লিখি একটা বড় লেখা, আচ্ছা আমি ক্রিয়েটিভিটি পঞ্চগড় লেখাটা লিখছি। আমার এই লেখাটা কোন জায়গায় লেখা ছিল, এটা কোন কলামে, সরি কোন সেলের মধ্যে, A1 এর মধ্যে ছিল। A1 এর মধ্যে আমার এই লেখাটা আছে, কিন্তু লেখাটা আমার বের হয়ে কোথায় গেছে, E1-এও গেছে, সি এর মধ্যেও গেছে। তো এরকম যদি সমস্যা হয় যে আমার একটা সেল থেকে একটা সেলে বাইরে গেছে, কিংবা কোনো যোগ করার সময় কিংবা কোনো ক্যালকুলেশন করার সময় এরকম হয়ে গেছে, তখন আমরা তো পরের সেলে লিখতে পারতেছি না, কারণ আমরা তো আইডিয়া খুঁজে পাচ্ছি না যে আসলে পরেরটাতে লিখবো না নাকি এটা লেখা এই পর্যন্ত আছে, তাহলে আমি এইখান থেকে শুরু করি। এইখান থেকে শুরু করলে কি হবে, এইভাবে হবে না। তো তার জন্য আমাকে কী করতে হবে, এই 3টা সেল যে গেছে একসাথে, 3টা সেলকে ভাঙে একটা সেলেই করতে হবে আমাকে। এই 3টা সেলকে ভাঙে একটা সেলে পরিণত করার কাজটাই হলো মার্চেন্ট সেন্টার। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বি আসলাম, সিটাকেও সিলেক্ট করব কারণ একটা ওয়ার্ড আমার সামনে চলে গেছে। 3টাকে সিলেক্ট করার পর আমার এই যে অ্যালাইন্টের জায়গায় এখানে মার্চেন্ট সেন্টার একটা অপশন আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার 3টা সেল মিলে একটা সেলেই পরিণত হবে। একটা সেলেই পরিণত হয়ে গেছে না? এই দেখেন এখানে একটা ক্লিক করলাম, এটা একটা সেল, এটা একটা সেল। তো এক্সেলে মূলত উপরের সেলটা ছোট হইলো নাকি বড় হইলো ওগুলো দেখার বিষয় না, বড় বিষয় হচ্ছে আমার এক্সেলের যে সেলটা আছে এগুলাকে ধরেই আমি কাজ করব। তো এগুলা মার্চেন্ট সেন্টার করলাম এই কারণে, কারণ আমি তো একটা বড় লেখা উপরে লিখছি, ক্রিয়েটিভ আইটি পঞ্চকড় লিখছি, তারপরে যদি আমি লিখি হচ্ছে আইটি লেখা, তারপরে আমি যে কোনো আরেকটা কিছু লিখি এখানে, এটাকে বাদ দেই। দেখেন আমি এখানে 3টা লেখা লিখছি, এটা একটা ঘর, এটা একটা, এটা একটা। তো আমি উপরেরটাকে মার্চেন্ট সেন্টার কেন করছিলাম, কারণ আমার লেখাটা ছিল বড়। এক্সেলের মধ্যে কোনো ডকুমেন্টে যদি লেখা বড় থাকে তাহলে আমি ওই ঘরটাকে মার্চেন্ট সেন্টার করতে পারি। কিন্তু পরেরটা যে করব এই সমান এমনটা কিন্তু না, কারণ আমার উপরের লাইনটা বড় ছিল বলেই আমি এটাকে মার্চেন্ট সেন্টার করছি, কিন্তু হচ্ছে পরের লাইনটা তো আমার বড় নাও হতে পারে, তাই না? পরের লাইনটা তো আমার ছোটও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এটাকে মার্চেন্ট সেন্টার করি নেই।
হবে? হ্যালো, একটু করে কেন 5টার দিক কেন? ও আচ্ছা, ঠিক আছে, 5টায়। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে উপরে একটা মার্চেন্ট সেন্টার করছি, কারণ হচ্ছে আমার উপরে লেখাটা বড় ছিল, নিচেরটা করিনি কারণ নিচেরটা আমার ছোট ছিল। তো তারপরে আবার ক্রিয়েটিভ লেখাটা লিখছি, এটা আবার একটু বড়। যদি আমার এই ক্রিয়েটিভ লেখার পরে যদি আরও কোনো লেখা থাকতো, একটা লেখা যদি আমার বাইরে যাইতো, তাও আমি এটাকে মার্চেন্ট সেন্টার করতাম। তো এটা কাজ না করে আমি এটা করছি আর মার্চেন্ট সেন্টার করছি। আবার আরেকটা কাজ করা যায়, আমি এই যে লেখাটাকে লিখছি এই জায়গায়, এটা আরেকটা নিয়ম আছে। ধরেন যে আমি এই ঘরটার মধ্যেই ক্রিয়েটিভ আইটি হবে নাকি পঞ্চগড় হবে নাকি কী হবে, সবগুলো একই লাইনে থাকবে, একই ঘরের মধ্যে। তো আমি আরেকটা কাজ করতে পারি, এই যে কলামটা আছে আমার, কলামটার এই সাইডে একটা লাইন আছে আমার, লাইনটার উপরে কার্সরটা রাখলে কেমন হয়, কালো হয়ে যাচ্ছে না, প্লাজের মতো দেখা যাচ্ছে। এই যে একটু নিয়ে আসলাম, চেঞ্জ হয়ে গেছে। তো আমি হচ্ছে এই কলামটার মধ্যে যখনই এই আইকনটা আসবে একটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে পুরো কলামটাই। আমরা সিলেক্ট করতে পারি কীভাবে, এইভাবে সিলেক্ট করি না? সিলেক্ট করতে গেলে আমার অনেক সময় লাগবে। আর আমি যদি উপরে কলামটাতে একটা ক্লিক করে দিই, তাহলে আমার পুরো কলামটাই একটা ক্লিকেই সিলেক্ট হয়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত। তো আমি এখন এই জায়গায় এই লাইনের উপরে কার্সরটাকে রাখি, আমি এটাকে একটু সামনের দিকে বাড়াইতে পারি। এই যে দেখেন আমার পঞ্চগড় লেখাটা এই পর্যন্ত আসতে এজটা ছাড়ে দিলাম, আমার একটা ঘর হয়ে গেছে না? কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয়ে গেছে, নিচের লাইনগুলো এগুলোও বড় হয়ে গেছে, কিন্তু পরেরগুলো তো আমার বড় নাও থাকতে পারে, তাই না? তো আমি তার জন্য মার্চেন্ট সেন্টার করছিলাম আর ওইটাই দেখাইলাম। আবার আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, যদি কখনো আমার কোনো, ধরুন যে আমি একটা লিস্ট করতেছি, নাম লিখতেছি, নাম তো কারো ছোট থাকে কারো বড় থাকে, কারো আবার অনেক বড় নাম থাকে। তো ওই সময় আমি যাচ্ছি একটা ঘরের মধ্যেই সবগুলোই থাকবে, ছোট বড় যা আছে সব একই থাকবে, যেন সম্পূর্ণ নামগুলোই একটা ঘরের মধ্যে থাকে। তো আমি এই যে এইভাবে সিলেক্ট করার পরে এই লাইনটার মধ্যে দুইটা ক্লিক করব। আমি এর আগে হাত দিয়ে বাড়াইছিলাম না, হাত দিয়ে যখনই বাড়াচ্ছি আমার এই দিকে জায়গাটা কী হচ্ছে, সামনের দিকে কিন্তু জায়গাটা চলে যাচ্ছে, তাহলে ওই দিকে আবার জায়গাটা কমে যাচ্ছে। তো কোনো কারণে আমার এটা আমি এত বড় করছি, কিন্তু এই যে অনেক সময় হাত দিয়ে বাড়ানোর ফলে আমার জায়গা বেশিও লাগতে পারে। এই যে আমি কি পঞ্চগড় লেখা লিখছি, এই জায়গায় অনেকটা জায়গায় গ্যাপ না, আমার এতটুকু জায়গা তো এক্সট্রা জায়গা, এটা আমার ধরে রাখছে। তো আমরা এটা না করে আরেকটা করব, এই যে লাইনটা আছে আমার, লাইনটার মধ্যে দুইটা ক্লিক করব কিবোর্ড মাউস থেকে, ডাবল ক্লিক করবো এটার মধ্যে, ডাবল ক্লিক করলাম, অটোমেটিক বাড়ে গেছে না? যতটুকু প্রয়োজন অতটুকুই কিন্তু বাড়ে গেছে, এটা অটোমেটিক ফিট হয়ে গেছে। আবার কোনো জায়গায় যদি আমার ধরেন যে লেখা ছোট হয়, আমি চাচ্ছি যে ঘরগুলোকে ছোট করব। এখন ধরেন যে আমার এই যে ক্রিয়েটিভ আইটি, এত বড় জায়গার দরকার নেই, আর অপরদিকে এই পাশের জায়গাটাও আমার আরেকটু লাগবে, এটাকে যত ছোট করব এটা আবার সামনের দিকে আগে যাবে না? তো আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, আবার ডাবল ক্লিক করলে জায়গাটা কী হয়, আমার ছোট হয়ে গেছে, কিন্তু জায়গাটা এই দিকে চলে আসছে, তাহলে আমার জায়গাটা এখানে কমে গেছে। তো মার্চেন্ট সেন্টারের কাজ হচ্ছে এইটাই। তো আমি আপনাদের আরেকটা দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে এখানে আমি প্রত্যেকটা ঘর কিন্তু একই, এখানে আপনাদেরই নাম যদি আমি লিখতে যাই, তাহলে কারো নাম ছোট থাকে কারো নাম বড় থাকে। এটা তো সব থেকে ভালো হয় আপনাদের অ্যাটেন্ডেন্সটাই দেখাই দিই। আচ্ছা, এখানে দেখেন আপনাদের কারো নামটা হচ্ছে ছোট কারো নাম বড়, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের কারো নাম ছোট কারো নাম বড়। আমি চাইলে এই জায়গা থেকে আমার যতটা, আমি তো এটা বাড়াইছি এখান থেকে, এই যে এতটুকু বাড়াইছি এখান থেকে এক্সেল শিটে। তো এটা যে বাড়াইছি, আমার এইটা যখন আমি বাড়াচ্ছি এই জায়গায়, আমার এইদিকে ঘরগুলো কি সামনের দিকে আরও যাচ্ছে না? তো জায়গাটা কী হচ্ছে, আমার এইদিকে জায়গাটা কিন্তু কমে যাচ্ছে। আমি এখান থেকে, আচ্ছা, তো এত বড় জায়গা তো আমার এখানে অনেকটা জায়গা এক্সট্রা কিন্তু হয়ে আছে, তো এতটুকু জায়গা কিন্তু আমার দরকার নেই। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পরে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমার নামটা কত বড় আসবে, এই যে এইখানে এমটা আসছে না, এখান থেকে এই পর্যন্তই কিন্তু আমার হচ্ছে নামটা চলে আসবে। আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, দেখেন এখান থেকে চলে আসছে কিন্তু অটোমেটিক, যতটুকু লাগে, বাকি সমান সবগুলো একই থাকবে। আর এইখানে যে ঘরগুলো আছে এগুলোতেও আমি অটো ফিট করে নিয়েছি, যতটুকু যার যতটুকু লাগে, এগুলো কিন্তু আরেকটু কমে যাবে।
যখন যত কমতেছে আমার শীটটার মধ্যে জায়গা কিন্তু আমি অতগুলো পাচ্ছি আরও বেশি করে। তো এটা বিশেষ করে প্রিন্টের সময় খেয়াল করতে হয়। আর এই যে ঘরটা যে আমি কাজটা করছি, এখানে কি করছি বলেন তো কেউ? এটার মধ্যে কি করছি আমি? হ্যাঁ, বলতে পারবেন? ও আচ্ছা, এটা আমি মার্চেন্ট সেন্টার করছি। মার্চেন্ট সেন্টার করছি আমি। এটা কীভাবে করছি দেখাই। এই যে দেখেন, এই যে অনেকগুলো ঘর না এখানে, আমি সবগুলোকে প্রথমে সিলেক্ট করে নিয়েছিলাম। আমি সিলেক্ট করে এখান থেকে এইভাবে নিয়েছিলাম, সিলেক্ট করছি যতগুলোকে ইচ্ছা হয়েছিল আমার অতগুলোকে সিলেক্ট করছি এই পর্যন্ত। সিলেক্ট করে যদি মার্চেন্ট সেন্টার করি তাহলে কী হবে, আমার এই যে এই ঘরগুলোর মধ্যে কতগুলো সেল আছে, অনেকগুলো না? এই সবগুলো সেল মিলাই একটা সেল হয়ে যাবে আমার। এই যে সম্পূর্ণগুলো একটা হয়ে গেছে। এখন আমি এখানে আপনাদের একটা ব্যাচের নাম লিখছিলাম, লেখাটাকে বোল্ড করা ছিল আমার। এদিকে ক্লিক করলে এটা আসছে। তো এটার নিচে আমি আর একটা নাম লিখতে যাচ্ছি, কিন্তু লিখতে পারবো কি এখানে? কীভাবে পারবো না আমি লিখতে এই জায়গায়, কারণ ইন্টার করলে আমার এই জায়গায় চলে আসছে, কারণ একটা সেলের মধ্যে একটা লিখেই থাকে। এটা ওয়ার্ড না যে আমি একটা লাইন লিখছি ইন্টার করে আবার নিচে লাইনে আসবো। তার জন্য আমাকে কী ব্যবহার করতে হবে? একটা টেক্সট বক্স ব্যবহার করতে হবে। টেক্সট বক্সটা ইনসার্ট থেকে আসে, এখানে একটা টেক্সট আছে। না না, নিচে আসতে পারবো, কিন্তু আমি যাচ্ছি এই সেলটার মধ্যে আর অনেক কিছু লিখবো। তার জন্য আমাকে একটা টেক্সট বক্স আর্ট করে নিতে হবে। টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে একটা আর্ট করে নিচ্ছি। এটাকে আর্ট করে নিলাম এই জায়গা থেকে, এখান থেকে ছাড়ে দিলাম। এখন আমি একটা লেখা এখান থেকে কপি করে রাখছিলাম আগে থেকেই, কপিটাকে পেস্ট করে দিলাম। এটাকে সামনের দিকে একটু বাড়াই, চলে আসছে। তো এখন আমি এই জায়গায় ফাঁকাতে ক্লিক যদি করে দেই, লেখাগুলোকে অ্যালাইন করে নিই, অ্যালাইন সেন্টার তারপর মিডল। এখন আমি এই জায়গায় ক্লিক করছি, এই জায়গায় দেখেন তো একটা বর্ডার দেখা যাচ্ছে না? এই বর্ডারটা তুলতে গেলে কী করতে হবে? আমাকে আউটলাইনটাকে দূর করে দিতে হবে। ওয়ার্ডের মধ্যে দেখছিলাম, এখান থেকে ক্লিক করে শেপ ফরম্যাট, তারপর হচ্ছে এখান থেকে শেপ ফিল, এখান থেকে নো ফিল থাকবে এটা, আর আউটলাইনের মধ্যে নো আউটলাইন। এই দেখেন চলে আসছে আমার আগের মতোই। আর এই যে এই পিকচারটা দেখা যাচ্ছে, এই পিকচারটাকে মূলত আমি এখান থেকে ইনসার্ট করছিলাম। ইনসার্ট থেকে পিকচার দিস ডিভাইস, আমরা ওয়ার্ডের মধ্যে যে কাজটা করছিলাম ঠিক একইভাবে এই জায়গায় আমি ওই কাজটাই করছি। পিকচারটাকে যে কোনো এক সাইডে দেওয়া যায়, এটাই কাজ করছিলাম আমি এক্সেলের মধ্যে। তো আগের এক্সেল শিটে চলে আসি। এই জায়গায় যদি আমি এটা করতে চাই, এটাকে এই জায়গায় রেখে দিই। তো আমি তাহলে এখানে করতে পারি না ওটা একসাথে অনেকগুলোকে সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার সিলেক্ট করলাম, করার পর এখান থেকে মার্চেন্ট সেন্টারে ক্লিক করলাম। মার্চেন্ট সেন্টার হয়ে গেছে আমার। আমি চাইলে এটাকে কালারও করে দিতে পারি, যে কোনো একটা কালার। তবে এটা যে আমি লিখছি এই জায়গায়, এই এতটুকুকে আমি একটু উপরে দিই। এটা আমি চাচ্ছিলাম এখান থেকে শুরু হবে, তাহলে কীভাবে করবো? এই সম্পূর্ণগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স চাপবো। যখনই কন্ট্রোল এক্স চাপছি, চারপাশে এটা ঘুরতেছে না একটা রাউন্ডের মতো, এটা ঘুরতেছে, মানে এটা কাট হয়ে গেছে আমার। আমি যদি এই ঘরটাতে ক্লিক করি তাহলে এই সিরিয়াল নাম্বারটা থাকবে এইখানে, নেমটা থাকবে এই জায়গায়, মোবাইল নাম্বার থাকবে এই জায়গায়, আর 1 2 3 4 এগুলো এই নিচেই থাকবে। আমাকে এই ঘরটাতে ক্লিক করে পেস্ট করে দিলেই আমার ওই সিরিয়াল মোতাবেক এটা চলে আসবে। আপনারা কি বুঝতে পারছেন এটা? তো অ্যালাইন করতে গেলে আমাকে কী করতে হবে? আমি সবগুলোকে অ্যালাইন করে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। মিডিল মানে বুঝেন এটা, যে মিডিলের কাজটা কি, মাঝখানে যেটা থাকে। আবার আমি তো এখান থেকে এই কলামটাকে সিলেক্ট করতেছি, আমি চাইলে কিন্তু রোটাকেও সিলেক্ট করে ছোটো বড়ো করতে পারি। এটার মধ্যে ডাবল ক্লিক করে আমি এইভাবে বাড়াতে পারি এটাকে। তো আমার যেমন দরকার আমি তেমনই করতে পারি এই জায়গা থেকে, কন্ট্রোল যেটা আগের অবস্থায়। এখানে একটা জিনিস খেয়াল করছিলেন, আমি এখান থেকে 0 1, তারপর হচ্ছে আমি যাচ্ছি 0 1 0 2 এইভাবে দিব এটাকে। যখনই 0 1 ব্যবহার করতেছি, অন্য জায়গায় ক্লিক করতেছি, কিন্তু থাকতেছে না এটা, তাই না? এটা চলে যাচ্ছে। 0 2 যদি ব্যবহার করি, তারপরেও থাকতেছে না, 2 থাকতেছে, 0টা চলে যাচ্ছে।
তো যখন এরকম সমস্যা হবে আমাদের, আমরা একটা কাজ করতে পারি। এই যে এই কলামটাতে, যে কলামটাতে আমরা লিখবো ডিজিটগুলোকে, এটা মোবাইল নাম্বার লিখতে গেলেও জিরোটা হারায় যায়। অনেক শিটে দেখছেন না যে মোবাইল নাম্বারে জিরো না থাকে, 1 থেকে শুরু হচ্ছে লেখাগুলা। তো এটা গুগল শিটে হয় আর এক্সেল শিটে হয় মূলত। এখান থেকে আমি যদি লিখতে চাই, জিরোটাকে রাখতে চাই, তাহলে আমি এই সেলটাতে ক্লিক করবো একটা। হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে ফরম্যাট নামের একটা অপশন আছে আমার। এখান থেকে যে ফরম্যাট সেলস, এখানে ক্লিক করলাম একটা। এখান থেকে নাম্বার লেখা আছে না একটা আমার, এটা জেনারেল করা আছে। আমি এখান থেকে এটাকে টেক্সট করে দেব। টেক্সট করার পরে আমি এখান থেকে ওকে করলাম। টেক্সট মানে কি, আমি যা টেক্সট করবো তাই থেকে যাবে এখান থেকে। তো আমি যদি এখন এখান থেকে 01, তারপর হচ্ছে 02 ব্যবহার করি, সবগুলো কিন্তু জিরোটা সামনে থাকতেছে। এর আগে কিন্তু যেমন এটাতে যদি করি, এটাতে কিন্তু থাকবে না। 01 ব্যবহার করলাম, দেখেন জিরোটা চলে যাচ্ছে, 02 থাকতেছে না একটাও। আচ্ছা, এটা আমি যদি জিরোটাকে রাখতে চাই, তাহলে আমি এটাকে এভাবে করতে পারি। এটাকে সিলেক্ট করব, করার পর রাইট বাটন চাপবো, চাপার পরে এখান থেকে ফরম্যাট সেলস, তারপর এখান থেকে জেনারেল করা থাকবে এটা, আমি এখান থেকে নাম্বার করে তারপর ওকেতে ক্লিক করলেই হয়ে যাবে এটা। আবার অনেক সময় আমরা যখন একটা বড় শিট তৈরি করব নামের, কিংবা সিরিয়াল নাম্বার অনেকগুলো দিতে হয়, তখন আমরা কি করব, যে 2 লিখলাম, তারপর হচ্ছে 3, তারপর 4, এইভাবে লিখবো নাকি। তো আমরা এইটা না করে আমরা আরেকটা সহজভাবে করতে পারি। প্রথম অবস্থায় আমি এই যে লাস্টের দুইটাকে সরাই দিই। ধরেন যে আমি 2টা লিখছি, এই 2টাকে উপর থেকে দুইটাকে সিলেক্ট করলাম, উপর থেকে সিলেক্ট করলাম, ওই 2টাকেই সিলেক্ট করার পরে আমার এক্সেল শিটের মধ্যে দেখেন এই জায়গায় একটা ডটের মতো দেখা যাচ্ছে, কিন্তু চারকোনা যাচ্ছে না। এইটার পাশে কার্সরটা আমার কি দেখা যাচ্ছে, সাদা না? এটার উপরে যখন রাখতেছি তখন কি হচ্ছে, কালো। যখনই কালো হবে, লেফট সাইডে বাটনটা চাপে ধরে নিচের দিকে টানবো এটা। আমি এটাকে ছোট করে দিচ্ছি। তো আমি এখান থেকে সিলেক্ট করে এই যে কার্সরটা এটার উপর রাখে নিচের দিকে টানলাম, দেখেন আমার এখানে বাড়তেছে না? কতগুলো আসছে, 11টা। যতগুলো টানবো অতগুলোই কিন্তু আমার চলে আসছে 110টা। তো আমি যদি এই নিয়মটা না করতাম, তাহলে আমার 110টা টানতে কতক্ষণ লাগতো, অনেক সময় লাগতো না? আবার অনেক সময় আমাদের আরেকটা সমস্যা হয়, যে আমরা এই যে 1 2 লিখছি, লিখার পর এমনভাবে টানতেছি, কারণ আমাদের হয় না, আমরা অনেক সময় এইভাবে টান দিই। এইভাবে টানলে হবে না, কিন্তু আমাদেরকে এই জায়গাটার মধ্যে ডটের মতো যাচ্ছে, এটাতে ক্লিক করে টানতে হবে। তো আমরা অনেক সময় এইভাবে টানি, টানার পরে আমাদের এখান থেকে আরেকটা সমস্যা হয়, 1 2 1 2 1 2 এইভাবেই থাকতে হয়, চলে আসে অনেক সময়। আবার অনেকের 1 লিখছি, এই যে আমি এখান থেকে 1 যদি লিখি, তারপর একটাতেও 1 লিখলাম। আচ্ছা, এটা বাদ দিলাম, এটাতে করি। অনেকে আমরা এটাই করি, এই যে এটা 1 লিখছি, এভাবে টানতেছি, এরকম হয়ে যায়, কিন্তু এরকমও সমস্যা হয় অনেকের। তো যখন এরকম সমস্যা হবে, কোনো ব্যাপার না, আপনি যতদূর দরকার আপনি ততদূর টানবেন। টানার পরে নিচে একটা অপশন দেখা যাচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে, এই জায়গার মধ্যে কার্সরটাকে রাখবেন। রাখার পরে এই যে একটা আইকন আছে, এখানে ক্লিক করলাম, এটা ফাইল সিরিজ হয়েছে। তো যা ছিল আমার উপরে তাই কিন্তু বারবার চলে আসছে আমার। সরি, এটা কপি সেল ছিল আমার। আমি এখান থেকে এটাকে ফাইল সিরিজ করে দেব। যখন ফাইল সিরিজ করে দেবো, আমার পরবর্তীগুলা একই রকম থাকবে। আমি এখানে অনেকগুলো নিচ্ছি, ওই জন্য আসে না এটা। এটাকে আমি এখান থেকে ফাইল সিরিজ করে দিলাম, 2 আসছে না এখন। এখন যদি আমি টান দিই, সবগুলো আমার একটা সিরিয়ালের মতো আসবে, সিরিজ হিসাবে থাকবে, 1 2 3 4 এভাবে থাকবে। শুধু এটার ক্ষেত্রে না, আমরা এক্সেলের মধ্যে 7 দিনের নাম যদি কোথাও লিখতে চাই, ধরেন যে 7 দিনের নাম আমি স্যাটারডে সানডে মানডে লিখতে চাই, আমি চাইলে এইভাবে লিখতে পারি না, SAT, তারপর কি লিখি, SUN, সানডে। তো আমি দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি চাচ্ছি এটাকে এইভাবে দিলাম, অটোমেটিক চলে আসছে না আমার। আমি চাইলে এটা এইভাবেও দিতে পারি, আমি চাইলে সম্পূর্ণটাকেও লিখে দিতে পারি। চলে আসছে না এখন সবগুলো? কোনটা? হ্যাঁ, আচ্ছা আমি বলি তাহলে, স্যাটারডে লিখলাম, তাই না? হ্যাঁ, স্যাটারডে শুরু হয়ে গেছে। ওই যে আমি একটাকে দেখলাম কপি সেল, তারপর ফাইল সিরিজ, নিচে অপশন আছে একটা, দেখেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 7 দিন শেষ হওয়ার পরে আবার শনি রবি সোম এবার শুরু হয়েছে, হ্যাঁ। না, এইভাবে চলতে থাকবে। এই যে আমি বুঝতে পারছি, এটা এরকম করার পরে দেখেন এটাই আসছে না।
7 দিনের নাম থাকবে, স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত, আবার স্যাটারডে থেকে শুরু হবে। এটা এটা ক্যালেন্ডারের নিয়ম, ক্যালেন্ডারে যেমন থাকে না, এটা বিশেষ করে ক্যালেন্ডারগুলোতে ব্যবহার করা হয় এক্সেল শিটে। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদের বলি, আমাদের এক্সেলে আমরা যখন ডেট লিখতে যাই, আমরা কিন্তু ডেটও ব্যবহার করতে চাই। এখানে একটা ডেট দেওয়া আছে না আমার, প্রথমে কি আছে আমার, প্রথমে মাস দেওয়া আছে, তারপর তারিখটা দেওয়া আছে, তারপর সাল দেওয়া আছে। তো এক্সেলে আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে একটা ক্লিক করে তারপর ফরম্যাট সেলের মধ্যে আসবো, আসার পরে এখান থেকে ডেটের মধ্যে ক্লিক করলাম, এটা অবশ্যই মান্থ, তারপর একটা ডেট। আচ্ছা, একটা ট্রাই করে দেখি। আজকে হচ্ছে 2/8/26 দিলাম, দেখি যে এটা কি আসে। যখন এরকম করে আসবে এই যে হ্যাশট্যাগের মতো, এটা চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার সেলটা অনেক ছোট হয়ে গেছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। এটার মধ্যে সিলেক্ট করে ডাবল ক্লিক করব, অটোমেটিক একটু বাড়িয়ে গেছে সামনের দিকে। এখন দেখুন তো আমার এটা কি ঠিক আছে না, তারিখটা কি ঠিক আছে? 2 মাস 8 তারিখ 2026 সাল। তারপরে হচ্ছে কি 8 তারিখের মতো 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, কোনো তারিখ যদি আমি লিখতে চাই, আমি কিন্তু ইনস্ট্যান্ট এইভাবে এটা ব্যবহার করে একসাথে অনেকগুলো লিখতে পারবো। আর যদি আপনি এটা না জানেন, আপনি কি করবেন, 2/8/2026 লিখতে থাকবেন অনেকগুলা, আপনার কি যাবে, সময়ও যাবে। এটাকে আমি যতগুলো টানবো অতগুলোই নিচের দিকে চলতে থাকবে। এখন 18 তারিখ আসছে না আমার, এরপরে দেখেন এই যে 25 তারিখ, এটা মাস কি 30 পর্যন্ত যায়? না, 28 পর্যন্ত যায়। 28 পর্যন্ত, 28-এর পরে কি হয়, আবার চেঞ্জ হয়ে যাবে এটা। তাহলে আমার 2 মাসটা কি হবে, মার্চ হবে না? তাহলে 3 হবে আমার, 3/1/26, এই যে 3/1/26 হয়ে গেছে। এইভাবে এটা চলতে থাকবে। এটা আরেকবার। আচ্ছা, এক্সেল শিটে আমরা চাইলে কোনো এইভাবে মানে ডেটগুলো লিখতে পারি। ডেটটা তো বুঝছেন নাকি? আপনি ঘুমাবেন নাকি? আচ্ছা, ঘুমান, সমস্যা নেই। এখান থেকে আমার স্যাটারডে আমি সানডের যে লিখছি এটা কি বুঝছেন? আচ্ছা, এখন আমি যদি একইভাবে তারিখটাও লিখতে পারি, তারিখ সাল এগুলোও তো লিখতে পারি। তো আমি প্রথমে হচ্ছে আমার কি ব্যবহার করছি, এখানে মাস ব্যবহার করছি, যেটা বর্তমান 2 মাস মানে কি, ফেব্রুয়ারি। তো প্রথমে আমি মাসটাকে ব্যবহার করি, আমি এইভাবে লিখি 2 তারপর হচ্ছে 8 তারিখ 2026। এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, এটা আমার জিরোগুলো হারা গেছে, কারণ এই যে জিরোগুলো এইভাবে রাখার জন্য আমাকে এখানে টেক্সট করে দিলে চলে আসতো। তবে এখানে একটা সমস্যা আছে, টেক্সট করলে নাও আসতে পারে, কারণ টেক্সটে আমি যেটা দিব ওইটাই কপি হয়ে বারবার চলে আসবে, অটোমেটিক আসবে না। তো আমার এখানে 2 মাস 8 তারিখ 2026 আসছে, আমি এটাকে ধরে এইভাবে টান মারবো, আমার অটোমেটিক কী হচ্ছে, এগুলা চেঞ্জ হয়ে যাবে। এটা হ্যাশট্যাগের মতো আসছে, কারণ ঘরটা আমার ছোট হয়ে গেছে। এটাতে ক্লিক করে লাইনের উপর ডাবল ক্লিক করব, যেন এটা একটু বড় হয়ে যায়। আপনাদের দূর থেকে কি দেখা যায়? আচ্ছা, এটা আমার এখন 25 তারিখ পর্যন্ত আসছে। আমি যদি চাই যে এটাকে আরও নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমার 26 তারিখ আসবে না, এরপরে 26 তারিখ হবে 27 তারিখ, এরপরে অটোমেটিক কী হবে, আমার তারিখটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 3/1/2026 হয়ে গেছে। মানে আমার ফেব্রুয়ারি হচ্ছে 28 পর্যন্ত যাবে, আমি এটা এভাবেও দিতে পারি। আচ্ছা, আরেকভাবে ট্রাই করি, এটা নিজে নিজে দেখছি কীভাবে আসে এটা। আচ্ছা, দেখেন আমার কিন্তু চাইলে এইভাবেও আমি দিতে পারি এটা, 2 ফেব্রুয়ারি 2026, অনেক লিখাতে এইভাবে থাকে না, 2 ফেব্রুয়ারি 2026, আমি চাইলে এইভাবেও ব্যবহার করতে পারি। এক্সেলে শুধুমাত্র একটা ফর্মুলা ধরায় দিলে অটোমেটিক সে কাজ করতে পারবে।
তবে সেটা নিয়মের মধ্যে থাকতে হবে। আপনারা কি এটা বুঝছেন নাকি বোঝেন নাই? এক্সেলে মূলত হচ্ছে এগুলাই। আর সেদিন আপনাদের যে যোগ বিয়োগ করা হয়েছিল ওইটা আমি আরেকবার আপনাদের দেখাবো। ওইটা কি আজকে দেখাবো নাকি এর পরে দেখাবো? আজকে দেখাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা বন্ধ করতেছি। আমি আগেরটাতে চলে যাই, যেটা গত ক্লাসে আপনাদের দেখানো হয়েছিল। এটা তাহলে বন্ধ করলাম এখান থেকে। আচ্ছা, সেদিন এটা দেখেছিলাম, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন এটা। হ্যাঁ মাহবুব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। না না দেখতেছি, একটু সমস্যা তো, চলে যাবে এখনই। আর শরীর খারাপ মনে হয়। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মাহবুব ভাইয়া। না না এমনিতেই আছে। কোথায়? আচ্ছা পরে দেখতেছি এটা। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে। আচ্ছা এখানে সবাই একটু দেখেন। এটা আমি একবারই দেখাবো কারণ এটা ক্লাস আপনাদের দুইটা হয়ে গেছে কিন্তু। এখানে আমার একটা এক্সেল শিট দেওয়া আছে। এক্সেল শিট দেওয়া আছে আমার, হচ্ছে আইটেম দেওয়া আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের নাম আছে তিনটা। তারপর এখান থেকে পিসি ডিস্ক এসএসডি দেওয়া আছে। তো এখান থেকে অনেকগুলা নাম দেওয়া আছে। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে রাখলে, আপনি খারাপ লাগতেছে খুব? আপনি তাহলে যাইতে পারেন, কারণ একটু আগে আমাকে কল করলো, ঢাকা থেকে কল করছে, ধানমন্ডি থেকে। আপনার ছবির একটা স্ক্রিনশট পাঠাইছে আমার হোয়াটসঅ্যাপে, যে ক্লাস চলতেছে, উনি এখানে মাথা দিয়ে ঘুমাচ্ছে কেন। আচ্ছা এখান থেকে দেখেন, আমার হচ্ছে এখানে একটা শিট দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আচ্ছা নাহলে এটা আপনাদের আজকে রাখি, মানে সবাই একসাথে দেখেন, আজকে ওনারও মনে খারাপ লাগতেছে বা। আচ্ছা আমি দেখাই তাহলে, সবাই একটু দেখেন। এখানে হচ্ছে আমার চারটা নাম দেওয়া আছে, পিসি ডিস্ক এসএসডি আর হচ্ছে মাউস। এখানে আমার 3টা মাসে সেলসের একটা টার্গেট দেওয়া আছে, যে কত টাকা পর্যন্ত আমি সেলস করছি এটাকে। তো এখান থেকে টোটাল একটা দেওয়া আছে আমার, টোটালটাকে দেওয়া আছে। টোটাল মানে কি, আমাদের যোগ, একটু আগে যে আমরা ইকুয়াল সাম ব্যবহার করলে যোগ করলাম এটা, তো এটা হচ্ছে যোগ করার, ইকুয়াল সাম ব্যবহার করে আমাকে যোগ করতে হবে। ইকুয়াল সাম ব্যবহার করে যোগ করলাম। তো এই যোগ আমার 3টা আছে তাই না? এই 3টাকে আমি সিলেক্ট করে যোগ করে নিতে পারি, অথবা আমি চাইলে এটাতে প্রত্যেকটা ক্লিক করেও যোগ করে নিতে পারি। তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর হচ্ছে ইন্টার, যোগ চলে আসছে আমার। তারপর অ্যাভারেজ মানে কি, একটা গড়, ইকুয়াল অ্যাভারেজ, ইকুয়াল অ্যাভারেজ
এভারেজ মানে গড়, এই গড় কোনটা, এই 3টা মাসের, এই 3টাকে আমি সিলেক্ট করলাম একসাথে, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর তো কোনো কিছু নাই, তাই না? কোনটা এটা B2 আর D2, এর মানে হচ্ছে আমার এই যে B2 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোন জায়গা থেকে, এর মধ্যবর্তী যতগুলো আছে সবগুলোকে নিয়েই কাজ করবে। তারপর এখান থেকে ইন্টার, আর ম্যাক্সিমাম মিনিমাম মানে কি সর্বোচ্চ সর্বনিম্ন। তো এখানে অ্যাভারেজটাকে লিখছিলাম, অ্যাভারেজ কিন্তু লিখতে হবে AVERAG যেভাবে আছে সেভাবেই। তারপর হচ্ছে ইকুয়াল লিখতে হবে, এখানে ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যাক্স লিখতে হবে শুধুমাত্র। এগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে, প্রয়োজনে খাতা কলমে লিখে রাখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখান থেকে একটা ব্র্যাকেট দিলাম, ম্যাক্স লিখলাম, একটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট ম্যাক্সিমাম বলতে কি আমার এই 3টার মধ্যেই, অবশ্যই কিন্তু টোটালটা নিব না, এই 3টার মধ্যে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ। তারপর কী হবে আমার ইন্টার করলাম, চলে আসছে। কিন্তু এখন মিনিমাম ইকুয়াল দিতে হবে, ঠিক একইভাবে MIN লিখতে হবে, ব্র্যাকেট। তারপর হচ্ছে এই জায়গায় 3টাকে সিলেক্ট করলাম, কখনো কিন্তু টোটালটাকে সিলেক্ট করবেন না, করার পরে ইন্টার। হ্যাঁ, নিচেরটা, আচ্ছা এটা তো আমার হয়ে গেছে, আমি এটাকে অটোমেটিক বের করে ফেললাম। Ctrl Z দিব যদি এরকম সমস্যা হয়। তো এটা তো ক্লিয়ার নাকি? তাহলে আপনার সমস্যা ছিল এটা। তো এখানে আইটেম দেওয়া আছে 2টা নাম, এই 2টা নাম দেওয়া আছে। ধরে নিলাম যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ওটার মধ্যে আমার ওপেন স্টক মানে কি আমার র্যাম ছিল 100 পিস, 100 পিস র্যাম ছিল, তার মধ্যে আমি সেলস করছি কতগুলো, 50টা। যখন 50টা সেলস হয়ে গেছে, তাহলে 100টার মধ্যে কতগুলো থাকে, আর 50টা না। যখন 50টা আসে আমার, তখন আমি ওই মুহূর্তে আবার কি করছি, নতুন 200টাকে কিনে নিয়ে আসছি। তাহলে মোট কতগুলো হইলো আমার, 250। ওই যে 250 ছিল ওইটাকেই বলা হয় সিএল স্টক। তো এখন এটাকে বের করার জন্য বের করতে হবে ইকুয়াল সাম ব্যবহার করতে হবে, ইকুয়াল সাম, তারপর একটা ব্র্যাকেট। এই যে 100 ছিল না, এই জায়গায় 100 ছিল, তারপর এটার সাথে কি হয়েছে 50, তাহলে কি হবে আমার এই জায়গায় -0, তারপরে 50কে দিলাম, তারপর এটা প্লাস হবে, প্লাস। এটা আমরা এটা ক্লিক করলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, আর তো কোনো কিছু নাই, তাই না? কী করবো এখন, ইন্টার। দেখেন ফর্মুলাটা ভালো করে দেখেন, প্রথমে আমার 100টা ছিল, 100টার সাথে আমার 50টা সেলস হয়ে গেছে, তারপরে আবার 200টাকে নিয়ে আসছি, 200 যোগ হয়ে গেছে এর সাথে, বোঝা গেছে এটা? তাহলে ইন্টার করলাম, এটাকে মিশাই দিই। আচ্ছা, এখানে ইউনিট প্রাইস এটা আমি আমার মতো করে দিয়ে দিয়েছিলাম, একটা 30 লিখে দিয়েছিলাম। এটা চাইলে আপনারা আপনাদের মতো করে বুঝে নিতে পারেন। এটা ইউনিট প্রাইস বলতে বোঝানো যে প্রতি একটার মূল্য। তাহলে আমার 250টা যদি থাকে, তাহলে একটার দাম যদি 30 টাকা করে হয়, তাহলে 250-এর দাম কত টাকা, সহজ হিসাবে যেটা আসবে ওটাই হচ্ছে আমার টোটাল। তাহলে আমাকে কী করলে এটা বের হয়ে আসবে, গুণ করতে হবে। তাহলে আমি এখান থেকে ইকুয়াল দিলাম, সাম ব্যবহার করলেও করতে পারি, না চাইলেও সমস্যা নেই, আমি এটাকে ব্যবহার করলাম। তারপর কিবোর্ড থেকে ইকুয়াল, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে ইন্টার, চলে আসছে আমার। তাহলে এই 30-এর সাথে, হ্যাঁ এটা আর এটা যে কোনো এক পাশে দিলেই হবে। তো এটা এখন আমার ফাঁকা, তাহলে এটার মধ্যে কী বের করতে হবে আমার, একইভাবেই না, উপরে যা করছি নিচেও তো তাই। তো আমি এইভাবে একইভাবে সময় নষ্ট না করে আমি এটা থেকে ধরে টান দিলে চলে আসতো না আমার এটা। তো এখানে তো আমার এটা কী করবো, এইভাবে ধরে নিচের দিকে টান দিব, হবে না, আর এখানে ইউনিট প্রাইস দেওয়া নাই, এখানে টোটাল প্রাইস ছিল না, আমি এটাকে গুণ করে টোটালটাকে বের করছি। এই জায়গায় আবার টোটাল দেওয়া আছে কিন্তু ইউনিট প্রাইস নেই, তাহলে আমার কী করতে হবে, এটা এই জায়গায় ভাগ করতে হবে, এইটা আর এটা ভাগ করতে হবে। ইকুয়াল দিলাম, তাহলে আমার এইটা, তারপর ভাগ চিহ্ন, তারপর এইটা, তারপর ইন্টার, 10 চলে আসছে। আমি 10কে দিয়ে ওটা গুণ করি, তাও কিন্তু আমার এটাই চলে আসবে। আপনারা কি বুঝছেন এটা? আচ্ছা, তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে পরবর্তীতে করতে পারবেন না এগুলা? এগুলোও তো করতে পারবেন।
আচ্ছা তাহলে এই পর্যন্ত রাখি নাকি আজকে? আচ্ছা, আমি আপনাদের রেকর্ডিংটা স্টপ করতেছি, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো এটা সময় মতো।